পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে ভারত। পেহেলগাঁও হামলার 10 দিন পেরিয়ে গেলেও সন্ত্রাসের সেই ক্ষত আজও শুকায়নি। 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর বদলা দেখতে চাইছে দেশবাসী। যারা এই বর্বরোচিত হামলা করেছে, যারা এই পরিকল্পনা করেছে এবং যারা এই হামলার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে, তাদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ভারত। প্রত্যাঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন মহল দাবি করছে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যে কোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে ভারত। আর বিগত কয়েকদিন ধরে সেই আতঙ্কে রয়েছে পাকিস্তান। সত্যি কি তাই? কি করতে চলেছে দেশের সরকার? ইতিমধ্যে ভারতের বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপে বিপাকে পাকিস্তান। সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত থেকে শুরু করে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশে সন্ত্রাসে মদতকারী এবং চক্রান্তকারী পাকিস্তান ব্যাকফুটে। 22 এপ্রিলের পর ভারত যে ছেড়ে দেওয়ার মুডে নেই তা আঁচ করতে পেরেছে পাকিস্তান। তাই রাষ্ট্রপুঞ্জ সহ বিশ্বের শক্তিধর দেশগুলো যেন ভারতকে থামানোর জন্য তাদের ভূমিকা পালন করে তার মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। তবে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো বিষয় তার উপর প্রভাব ফেলে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, পেহেলগাঁও হামলার বদলা নিতে ভারত কি পাকিস্তান আক্রমণ করবে, নাকি যুদ্ধের পথ থেকে সরে আসবে? প্রত্যাঘাত কতটা জরুরি? কিভাবে করতে পারে ভারত? ভারত পাকিস্তান দ্বন্দ্বে কি অবস্থান নিচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলি? কি অবস্থান নিচ্ছে দেশের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি? জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পেহেলগাঁও হামলা কিভাবে হবে বদলা, একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী, স্পষ্ট বক্তা সন্দীপ দত্ত চৌধুরী। সন্দীপদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। প্রথমেই যেটা সবার কাছে আমি জানতে চাইছি, যখনই আমি কাশ্মীর নিয়ে এই অনুষ্ঠান করেছি টক শো, যে পেহেলগাঁও হামলা 26 জন নিরীহ পর্যটককে ধর্ম জেনে জেনে হত্যা কিভাবে দেখলেন, এবং একজন আইনজীবী হিসেবে এই হামলার পেছনে মূল মোটিভ কি ছিল বলে মনে করছেন, কি আন্দাজ করছেন? প্রথমে আমি যেটা ব্যক্তিগতভাবে ভাবি সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা নিয়ে যারা চেঁচায় বেশি, তারা আজকে কি উত্তর দেবে? কেন পেহেলগাঁও যে ঘটনাটা হয়েছে এটা তো অস্বীকার করার উপায় নেই। ধর্ম আইডেন্টিফাই করে পুরুষ লোকদেরকে উলঙ্গ করে তাদের নিম্নাঙ্গ দেখার পর তাদের ধর্ম জানার পর তাদের উপর গুলি করা হয়েছে। তার মানে এই উগ্রপন্থার মধ্যে ধর্ম নেই কোথায়? ধর্মনিরপেক্ষতার গল্প তো আমরা অনেক দূরে, যারা আগুনের কাছে আগুন গায়ে না লাগে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি। জাস্ট একটু ভিজুয়ালাইজ করুন তো, হাইপোথেটিক্যালি, আমি যেটা মনে প্রাণে চাই না তাও হাইপোথেটিক্যালি চিন্তা করেন। ভারতবর্ষে বর্তমানে শাসক দল বিজেপি, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল আছেন, তার মধ্যে সবচেয়ে বড় কংগ্রেস। মায়াবতী আছেন, সমাজবাদী পার্টি আছেন, ডিএমকে আছে, এডিএমকে আছে, রাষ্ট্রীয় জনতা দল আছে, বিজু জনতা দল আছে, ভ্যারাইটিস, তৃণমূল কংগ্রেস আছে। এই 26 জন লোক মুসলমান। কথাটা শুনতে খারাপ, যদিও আমি ভারতীয় নাগরিক হিসেবে এটাকে ওয়েলকাম করি না, কিন্তু জাস্ট আমি বলছি উইথ ডিউ রিগার্ড যে আপনারা জাস্ট হাইপোথিসিস, একটা মানে একটা গল্প মাথায় নিয়ে ভাবুন। আজকে যদি 26 জন মুসলমানের উপর আক্রমণ হতো, আগরতলা শহরে এই যে ক্ষয়িষ্ণু কতগুলি রাজনৈতিক দল আছে যারা নোটার থেকে নিচে, তারা এখনো উপলব্ধি করে না যে জনগণের কাছে তাদের মূল্যায়ন হচ্ছে নোটার নিচে। হ্যাঁ, দিল্লির নির্বাচনও লাস্ট দেখা গেছে নোটার থেকে খারাপ অবস্থা তাদের। তারা কি করতেন? চিৎকার করে গরম করে দিতেন। হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার নামে নিধন। আজকে যখন ইন পার্টিকুলারলি হিন্দু লোকের উপর অ্যাটাক হচ্ছে, হিন্দু বেছে বেছে হিন্দু, একজন লোক তাদের ওখানকার যিনি ঘোরসাওয়ারি, উনি বাই
রিলিজিয়ান, উনি মুসলিম, উনি ওদের কাছ থেকে, উগ্রপন্থীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, বাধা দিতে গিয়ে উনিও শহীদ হয়েছেন। অল অফ মাই হ্যাটস অফ টু হিম, তার আত্মার প্রতি আমি শ্রদ্ধার মানে বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করি। যদি হতো তাহলে কি হতো? আজকে মমতা ব্যানার্জি কি কথা বলতেন, মোলায়েম কি বলতেন? সমস্ত কিছুই ভারতবর্ষে দেখবেন আপনি, এভরিথিং আইদার সাইড অফ দি কয়েন, ভোটের রাজনীতির কথা ভেবে, এভরিথিং ভোটের রাজনীতির কথা ভেবে। আমার দেশে মুর্শিদাবাদের লোক পালিয়ে মালদাতে গিয়ে থাকতে হয় এ মাসেই সম্প্রতি ঘটনা। মুর্শিদাবাদে হিঞ্জলগঞ্জ বোধহয় সম্ভবত জায়গায়, ওখানকার লোকজনকে মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে গিয়ে আশ্রয় নিতে হয়। আমার দেশ, ধর্মনিরপেক্ষতার গল্প বলি আমরা, হ্যাঁ, ভোট রাজনীতির জন্য। আর কত, হাউ মাচ? এবং সেখানে তখন লোকাল প্রশাসন তাদেরকে দিতে পারেনি, প্রোটেকশন দিতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। এবং ভারতবর্ষে যারা মুসলিমরা আছেন, বিশেষ করে দিস ইজ ফর দ্য, মানে বিগত শরণাতীত কালের মধ্যে ভারতবর্ষের প্রথমবারের মতো কাশ্মীরি লোকরা দল মত নির্বিশেষে ইন দেয়ার অ্যাসেম্বলি, বিগত কোনো দিন 370 আগে বলুন, 370-এর পরে বলুন, এরকম রেজুলেশন হয়নি। আপনি তার আগে যখন পোলমায়া হয়েছে, বালাকোটে গিয়ে অ্যাটাক হয়েছে, তখনও কিন্তু আনএনিমাস রেজুলেশন হয়নি। কাশ্মীরের লোকরা রাস্তায় নেমে এসছেন, সে হিন্দু কি মুসলমান আইডেন্টিফিকেশন নেই। কাশ্মীরি পণ্ডিতরা যেমন নেমেছেন, কাশ্মীরের ব্যবসাদার মুসলিম লোকরা নেমেছেন এই উগ্রবাদ, উগ্রপন্থার বিরুদ্ধে। কিন্তু আমরা যারা গায়ে আগুন লাগাই না, উত্তাপটা দূর থেকে খুব ভালো করে চায়ের কাপের সঙ্গে সিঙ্গারার মতো মুখরোচক খাওয়ার মতো অনুভব করি। আমরা বলি কোথাও হিন্দু কোথাও মুসলমান, ওখানকার লোক কিন্তু হিন্দু বা মুসলমান না। কাশ্মীরি ব্রাহ্মণরা যেমন ময়দানে নেমেছেন, এবার কাশ্মীরি মহিলারা ময়দানে নেমেছেন, তারা বলছেন পর্যটকরা আসুন। এখন এখানে প্রশ্নটা তো সেখানে হিন্দু মুসলিম থেকে সরে গিয়ে আরেকটা জায়গায় আছে, কাশ্মীর এবং পর্যটন। কাশ্মীর করছে আপনি, আমার এখানে প্যারাডাইস চুমুনি গরম করে, আমার এখানে প্যারাডাইস চুমুনি গরম করে ওই ঘুরসাওয়ারের জন্য। কিন্তু ওখানকার কাশ্মীর যারা, দোজ হু আর বেসিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি সাবস্টেন্টিভলি এন্ড অবজেক্টিভলি দোজ হু আর এফেক্টেড, তারা কিন্তু এখানে বসে হিন্দু মুসলমান করছেন না। এবার আপনি দেখুন, মানে আমরা তো প্রতিদিন টিভিতে দেখছি, ওখানকার মহিলারা কাঁদছেন, কেঁদে বলছেন আপনারা পর্যটক, আপনারা যাবেন না, আপনারা আসুন, আমরা আপনাদেরকে প্রোটেকশন দেব, আমরা শেল্টার দেব। বাট দে আর মুসলিম বাই রিলিজিয়ান। কাশ্মীরি হিন্দুরা বলছেন আপনারা আসুন। তার মানে কি? কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই শুনেছেন তার অ্যাসেম্বলি প্রসিডিং এর জবাবি ভাষণ, এবং তারা এই অ্যাসেম্বলিটা কলই করেছিলেন রিজুলেশন নেওয়ার জন্য, এবং রিজুলেশনে একজনও বিরোধিতা করেননি, নট এ সিঙ্গেল ম্যান বিরোধিতা করেননি। ওমর আব্দুল্লাহর এই বক্তব্য ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। উনি বলছেন আজকের জায়গায় দাঁড়িয়ে আমি পূর্ণ রাজ্যের দাবি পর্যন্ত করছি না। ইট ইজ দ্য ফেলিউর অন মাই পার্ট অলসো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলছেন যে ইট ইজ অ ফেলিউর, ডেফিনেটলি ত্রুটি তো ছিলই, নাহলে আপনাদেরকে ডাকবো কেন? রাহুল গান্ধী প্রশ্নটা তুলেছিলেন যে ইট ওয়াজ এ গ্রস ফেলিউর অফ দি ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি ল্যাপসেস। উত্তরে রাজনাথ সিং, পত্রিকাতে যা দেখেছি, অমিত শাহ বলছেন যে যদি নাই হয়ে থাকে তাহলে আপনাদেরকে সর্বদলীয় মিটিং কেন ডাকলাম। ওমর আব্দুল্লাহ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছেন যে দেয়ার ওয়াজ এ ডেফিনেটলি ল্যাপসেস অন আওয়ার পার্ট, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশই নেই। রিজুলেশন নেওয়া হয়েছে, উই আর উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং আমরা কন্ডেম করি। আমরা যারা এখানে আগরতলা শহরে শকুন্তলা রোড আর প্যারাডাইস চৌমুনি গরম করে কথা বলে, তারা কিন্তু বলছে আজকে আমরা স্বশাসনের নামে পূর্ণ রাজ্য চাই না। এটা উমর আব্দুল্লাহর কথা, আমার ব্যক্তিগত মতামত না। প্রসিডিং যদি কেউ মনে করেন যারা এরকম গরম করেন লাল নীল সবুজ হলুদ দিয়ে, এখানে গোটা দেশে আমরা দেখেছি পেহেলগাঁও ঘটনার পর বিভিন্ন সংস্থা, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন সবাই কিন্তু কন্ডেম করেছে, এটার নিন্দা কন্ডেম করেছে। এবং প্রশ্ন হচ্ছে এই কন্ডেমের পাশাপাশি আরেকটা ন্যারেটিভ উঠে এসেছিল যে 370 চলে যাওয়ার পর, উঠিয়ে দেওয়ার পর বলা হচ্ছিল যে, বা বর্তমান সরকার থেকে বা বিজেপি থেকে যেভাবে বলা হচ্ছিল যে কাশ্মীরে শান্তি ফিরে এসছে, সেখানে এখন
পর্যটন যেতে পারবে এবং সাধারণ মানুষকে এবং এটা তো শুরু হয়েছিল, এটা তো ঘটনা, এবং এটা আসলে একটা 2019 সালের পর থেকে তো এটা শুরু হয়েছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। দেয়ার ওয়াজ ইনসিডেন্ট ফ্রি, ইট ওয়াজ টোটালি ইনসিডেন্ট ফ্রি ছিল কাশ্মীর। আজকে কাশ্মীরে হয়েছে এই জায়গাতে ল্যাপসেস, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকার করছেন ল্যাপসেস, স্টেট গভর্নমেন্ট স্বীকার করছেন স্টেট মিশনারি ল্যাপসেস, তো কিন্তু প্রাণ গেল 26 জন হিন্দুর। এই জায়গাটাতেই হচ্ছে, যদি ক্রস সেকশন হতো, আমি বলি না কোন মানুষ, সুস্থ মানুষ এটাকে ওয়েলকাম করে না, ভগবান না করুক যেমন ভবিষ্যতে হোক, যদি ধরেন 5 জন হিন্দু, 6 জন মুসলমান, 3 জন তিব্বতী, 2 জন নেপালি, এরকম যদি হতো তাহলে এই আলোচনা হতো না, তাহলে এই ধর্মনিরপেক্ষতা আর হিন্দু মুসলমানের সুরসুরি হতো না। আজকে হিন্দু মারা যাওয়ার পর কটা রাজনৈতিক দল, আমি খুব ভার্বেটিভ ফর্মে করি, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট স্বামী বিবেকানন্দ যখন বলে, তাকে সাম্প্রদায়িক বলেন না কেন, তার জন্মদিন 12ই জানুয়ারি পালন করেন। স্বামী বিবেকানন্দ যখন বলেন আই ফিল প্রাউড দ্যাট আই এম এ হিন্দু, তখন কেন তাকে সাম্প্রদায়িক বলেন না আপনারা? 12ই জানুয়ারি, হ্যাঁ, এই আমাদের শিশু উদ্যানের স্বামী বিবেকানন্দের বিশাল মূর্তি, হ্যাঁ, মর্মর মূর্তি আছে, সেখানে পুষ্পস্তবক দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল বা তথাকথিত বুদ্ধিজীবীরা, যারা দেশ নিয়ে সারা দিন চিন্তা করে, পাশের বাড়ির লোকটার কথা চিন্তা করে না, নিজের পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়ের কথা চিন্তা করে না, তারা কেন বিয়েকে সাম্প্রদায়িক বলে না স্বামী বিবেকানন্দকে? কারণ মার্কেটে চলেবল হতে হবে, মার্কেটে চলেবল না হলে আমারটা চলেবল হতে হবে, টিকে থাকতে হবে, নোটাতে নিচে যাতে আর না নামে। আর কত, এনাফ ইজ এনাফ। আমরা দর্শক বন্ধুদের দেখাতে চাইবো প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি জনসভায় কি আবার তাদেরকে টানলে আনেন আপনারা, মিডিয়াতে ওদেরকে বাঁচিয়ে রেখেছেন, আগে এটা কংগ্রেসের ক্ষেত্রে শোনা যেত। এখানে বাঁচিয়ে রাখার নয়, আমাদের জানা প্রয়োজন যে কোনটা ঠিক নয়, বা বিভিন্ন মতামত আমাদের দেখানো উচিত এবং বোঝা উচিত, এবং তার জন্য সেটাই আমরা করছি, আমরা আমাদের মিডিয়া অবশ্যই সেটাই করছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একটি জনসভা যে কথাটা বলেছিলেন এবং সেই কথাটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, আপনার কি মতামত এখানে জানবো? আপনি বলেছেন কিছুটা, তারপর একটু শুনে নিই আমরা একবার। এই পরিস্থিতিতে ওখানকার জমি সবার জন্য নাকি উন্মুক্ত, নাগরিকত্বের অধিকার, তাতে আগে যে সমস্ত বাধা বন্ধনগুলি ছিল 370 ধারা বাতিল করার কারণে এগুলো বহুল অংশেই এখন সহজতর হয়ে গেছে। এর বিরুদ্ধে আক্রমণকারী যারা, দাবি যারা করছে, সেটার এখনো আমাদের সরকারের তরফ থেকে দাবিদারদের এই দাবিকে করছে না। তারা বলছে এই যে 70 ধারা বাতিল করলো, রাজ্যটাকে ভাগ করলো, অধিকার হরণ করলো, তার সুবাদে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছিলেন না, সেই পরিবারের লোকদেরকে কাশ্মীরে প্রবেশ করে নাগরিক অধিকার যাতে পেতে পারে তার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। এটা তারা কোনো মতেই মেনে নিতে রাজি না। এর প্রতিবাদে যতদূর যাওয়া দরকার ততদূর তারা যাবে, এই হচ্ছে তাদের মূল বক্তব্য। এবং এটাকে সামনে এনে এই আক্রমণটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। কোনো মতেই তাদের বক্তব্যের মধ্যে যদি সারবত্তা কিছু থেকেও থাকে, তাহলে নিজেদের বক্তব্যের সপক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি করবে, কিন্তু বর্বরতা, পাশবিকতা। শিকারী পাখিকেও এভাবে গুলি করে মারে না। শুনুন, আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একটি জনসভায় কি বলেছিলেন। কিছুদিন পূর্বেই এই 22শে এপ্রিল যখন এই ঘটনা হয়, তারপর একটি জনসভায় উনি কথাগুলো বলেছিলেন। এখন এই যে ন্যারেটিভটা 370 উঠে যাওয়ার পর সেখানে শান্তি ফিরে এসছে এবং সেখানে মানুষ জায়গা জমি কিনতে পারবে, কাশ্মীরে জায়গা জমি কিনতে পারবে, বসবাস করতে পারবে কাশ্মীরি বাইরেরা, এবং তার ভেতরে কাশ্মীরিদের মধ্যে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল বা একটা ক্ষোভ ছিল যে বাইরের মানুষ কেন সেখানে বাড়িঘর করবে। এই যে একটা পরিস্থিতির মধ্যে যেটা উনি বলছিলেন যে বিভ্রান্তিকর এবং একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে এসেছে, এটাতে কি মনে করেন? দেখুন, যার বাইট আপনি দেখালেন, উনি দীর্ঘদিন রাজ্যের কর্ণধার ছিলেন, তো ওনার সোর্স তো আন্তর্জাতিক মানের, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ ডুপ্লেক্স বাড়িতে থাকেন, টয়টা গাড়ি চড়েন, এটা তো বিরাট ওনার সোর্স। আমি তো প্রতিদিন
কম করে হলো মিডিয়ার দৌলতে আমার বাড়িতে অলমোস্ট সমস্ত পত্রিকা যায়। আমি সারা দিনের পত্রিকা কোনো না কোনো সময় মনে হয় আমি কোর্টে নিয়ে যাই পত্রিকা, সকালে না দেখতে পারলে রাত্রেবেলা চেম্বার শেষ করে আমি পত্রিকা দেখি, প্রতিটা পত্রিকা আমি দেখি, রাত্রে ঘুমান পর্যন্ত আমি প্রতিটা টিভি চ্যানেলের হেডলাইন গুলো দেখি। যে কথাগুলি আপনি যার বাইট দেখালেন, উনি যা বললেন, ডেফিনেটলি ওনার হয়তো সোর্স আছে, ডেফিনেটলি ওনার সোর্স ওনাকে এটা ইনফরমেশন দিয়েছেন যে বাইরের লোক যাওয়াতে ওখানে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি তো প্রারম্ভিকভাবে আপনাকে বললাম যে ওখানকার মহিলারা ক্রাইং টু ওয়েলকাম দ্য টুরিস্ট, যে আপনারা আসেন, আমরা প্রোটেকশন দেব, ইনসিডেন্ট হয়েছে, আপনারা আসেন, আমরা কাশ্মীরি মুসলমানরা হিন্দু ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়ার জন্য আছে, এই উগ্রবাদের বিরুদ্ধে। তো যার বাইট দেখালেন ওনার তো ডেফিনেটলি আমি বলতে পারি না উনি মিথ্যে কথা বলছেন। আর উনি জেনারেলি জীবন আমি শুনিনি উনি কোনোদিন মিথ্যে কথা বলেন বা কথার অপভ্রংশ করেন কিংবা কথার অন্যভাবে উনি ব্যাখ্যা করেন। উনি যা বলেন একেবারে অন রেকর্ড, সমস্ত কিছুর রেকর্ড নিয়ে ডেফিনেটলি ওনার কাছে হয়তো আছে যার বাইট দেখালেন আপনি। ওনার সোর্স ডেফিনেটলি দীর্ঘদিন উনি রাজ্যের কর্ণধার ছিলেন, ওনার সোর্স বিরাট সোর্স, আমার থেকে তো বেশি, আপনার থেকে বেশি কিনা আমি জানি না, আমি বলতেও পারি না আপনার থেকে বেশি বা কম, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমার থেকে ওনার সোর্স অনেক বেশি, অনেক বেশি। ওনার সোর্স হয়তো ওনাকে বলেছে কানে কানে এসে কিংবা বাড়িতে দেখা করে কিংবা পার্টি অফিসে দেখা করে যে বাইরের লোক ওখানে যাওয়াতে, এটা ওনার বক্তব্যটা যদি আপনি সাম আপ করেন কি দাঁড়ায়, যে বাইরের লোক যেভাবে ঢুকে যাচ্ছে ওখানে জায়গা জমি বিষয় সম্পত্তি অ্যাকোয়ার করার জন্য রাইট অ্যাক্রু করেছে বাই দ্য 370 বাই অ্যাবলিশিং অফ আর্টিকেল 339A। এগুলিতে ওখানকার লোক ক্ষুব্ধ এবং তারই বহিঃপ্রকাশ নৃশংস এই হত্যাকাণ্ড, যে ব্যাপার যেটা পাখিকেও মারা হয় না, ঠিক আছে, নৃশংস। তো এখন নৃশংসতা নিয়ে কথা বলছেন, ওনার দলের লোক তো বিজন সেতু করেছিলেন, উত্তর আছে, যার বাইট দেখান আপনারা নোটার নিচে, এরপর আবার বাইট দেখান আপনারা, হ্যাঁ, বিজন সেতু, মরিচ ঝাঁপি, অনেক আগের কথা, নিউ জেনারেশনের তারা হয়তো বলে যাবে, মরিচ ঝাঁপি অস্বীকার করতে পারবেন, উদ্বাস্তুরা এসেছিলেন, কি করেছিলেন ওনার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, বিজন সেতুতে আনন্দ মার্গীদের সঙ্গে কি করা হয়েছিল, যতীন চক্রবর্তী বেঙ্গল ল্যাম্পস নিয়ে বিরোধিতা করেছিলেন, কি করেছিলেন যতীন চক্রবর্তী আরএসপির মন্ত্রীকে, ভুলে গেছেন সেগুলো। সুতরাং এই গল্প বলার জন্য, গল্প বলতে বলতে তো দলটা, যে দলকে উনি রিপ্রেজেন্ট করেন বর্তমানে, আজকে অবধি রিপ্রেজেন্ট করেন, ওই দলটার অবস্থা কি সারা ভারতবর্ষের মানুষ জানে। এই সমস্ত গ্রাউন্ড রিয়েলিটি আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। নোবডি ক্যান ইগনোর দ্য গ্রাউন্ড রিয়েলিটি। গ্রাউন্ড রিয়েলিটি কি? আপনি যদি বলেন আমরা ত্রিপুরা রাজ্যের মিডিয়া সবচেয়ে উন্নত, সবচেয়ে সফিস্টিকেটেড, আপনি বলেন না, আপনাকে বলতে তো কেউ না করেনি, এভরিথিং ইউ হ্যাভ দ্য ইন্টারেস্ট, বাট দ্য রিয়েল গ্রাউন্ড রিয়েলিটি ইজ দ্যাট আপনার থেকে ইন্ডিয়া টিভির ইনফ্রাস্ট্রাকচার, জি টিভির ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি। কেউ হয়তো প্রতিবাদ করবে না আপনার কথা, যে আমাদের ত্রিপুরার মতো ইনফ্রাস্ট্রাকচার, এতগুলি চ্যানেল, প্রত্যেকটা সফিস্টিকেটেড, একেবারে স্যাটেলাইট, সমস্ত কিছু। আরে ভাই, গ্রাউন্ড রিয়েলিটি অ্যাপ্রিসিয়েট করে, পাবলিক ঠিক বুঝে গ্রাউন্ড রিয়েলিটি। আজকে কাশ্মীরের এই কথাটা তো ওনাদের মুখে দিয়ে আসলো না, যে কাশ্মীরি ব্রাহ্মণদের উপর যে অত্যাচার হয়েছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারা চিৎকার করেন গোদ্রা গোদ্রা বলে। গোদ্রার আগের ইনসিডেন্টটা কি? গোদ্রার আগেও তো একটা ইনসিডেন্ট ছিল, ট্রেন জ্বালানো, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়াটা, গোদ্রার আগেও তো একটা হয়েছিল, এটা নিয়ে চিৎকার করেন না কেন? তার মানে কি? ভোটের রাজনীতির জন্য মুসলমানকে ইউজ করা। ভারতবর্ষের মুসলমানরা এখন খুব সচেতন, খুব সচেতন। আপনি লক্ষ্য করে দেখবেন মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির ওপেনিং এর পরে বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দ যারা আছে তাদেরও রিয়াকশন, যে উই আর ইউজড এজ এ টুল বাই দ্য ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ। কেন আমরা বারবার তাদের হাতের বোয়া হব, তাদের হাতের খেলনা হব কিছু রাজনৈতিক দলের? কেন মুসলমানদেরকে নিয়ে? আপনি বলুন, এ রাজ্যে ট্রাইবেলদেরকে নিয়ে দিনের পর দিন হয়েছে, আজকে কি একদিনের তীব্রাসা হয়েছে? আমার রাজ্যের সঙ্গে যদি মুসলমানের সঙ্গে আমার রাজ্যের ট্রাইবেলকে তুলনা করা হয়, দিনের পর দিন তাদের উপর অত্যাচার করা হয়েছে। মেরুকরণের রাজনীতি আজকে নতুন কিছু নয়, সেটা মানে কি? আজকে যখন সবাই কেন, তারা দীর্ঘদিন তো আগে আমরা জানতাম 20 থেকে আমাদের রাজ্যে গণা হয়, ভোটের সিট গণা হয় 20 থেকে, তার মানে অল ট্রাইবেল সিট একটা রাজনৈতিক দলের। আজকে ওই বেস কোথায়? 20টা না থাকতে পারে, আপনার তো 7টা থাকবে, 8টা থাকবে, 10টা থাকবে, কোথায় এগুলো? এই হিপোক্রেসি টাইপের কথা বলতে বলতে যারাই বলবে
আপনি মিডিয়া হয়েও যদি আপনি স্থাপকতা করেন, অনেক মিডিয়াকে আমরা দেখি সারাদিন, দেখে আমরা বুঝি কেটা স্থাপকতা করে মোদির, সারাদিন 24/7 মোদির স্থাপকতা করে, তারপর পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, কি কন্ট্রিবিউশন সমাজের জন্য। ওকে, সঞ্জিত, আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন ন্যারেটিভের কথা বলছি, এখন এই যে পেহেলগাঁওয়ের ঘটনার পর অনেকগুলো ন্যারেটিভ কিন্তু আমাদের দেশে চলেছে। অনেক সময় বিশেষ করে সামাজিক মাধ্যমে আমরা দেখেছি আড়াআড়িভাবে ভাগ হয়েছে কিছু মানুষ, এক একজনের এক এক রকম মতামত। আরেকটা ন্যারেটিভ যেটা চলেছে এই মুহূর্তে, যে ভারত এরকম যখনই কোনো ধরনের হামলা হয়, কাশ্মীরে বিশেষ করে সন্ত্রাসী হামলা যখন হয়, তখনই পাকিস্তানের উপর আক্রমণ হবে, পাকিস্তানের উপর একটা সামরিক আক্রমণ করবে বলে এরকম একটা প্রোপাগান্ডা চলে, এবং তারপর কিছুদিন পর এটা শান্ত হয়ে যায়। অনেকেই বলছেন আদৌ কেন বালাকোট হয়নি, কেন বালাকোট হয়নি, আপনি অস্বীকার করতে পারবেন বালাকোট হয়নি? হয়েছে তো বালাকোট, উরির পর যেটা হয়েছে। ইন্দিরা গান্ধী করেননি, ইন্দিরা গান্ধী করেননি আরেকটা রাষ্ট্রকে সাহায্য করার জন্য, যদিও তারা আজকে বেঈমান, 71-এ ইন্দিরা গান্ধী করেননি, তো হয়নি কোথাও। আরে আমি এখানে বসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি নিয়ে বড় বড় কথা বলবো, আমার কাছে কোনো খবর আছে? এত বড় টপ সিক্রেট ম্যাটার, ইন্টারন্যাশনাল ম্যাটার, আমরা এখানে বসে বসে পত্রিকাতে স্টেটমেন্ট দিয়ে দিলাম, হয় নাকি? এটা কি সফিস্টিকেটেড লেভেল? আজ থেকে হয়তো 30 বছর 40 বছর পর কোন রিটায়ার্ড অফিসার কিংবা তার অ্যাসোসিয়েট কোন স্টাফ কোন বই লিখবেন, তখন ঘটনাটা জানা যাবে আসল ঘটনা কি। আর ভারতবর্ষ তো গ্যাস চার্ট দেখিয়েছে, অটল বিহারী বাজপেয়ী বাসে চড়ে যাননি, গিয়েছিলেন কিনা? ইন্দিরা গান্ধী বাই শোয়িং গুড অফিস ইন্দিরা গান্ধী করেননি, ভুট্টোর সঙ্গে সিমলা চুক্তি করেননি ইন্দিরা গান্ধী। আজকে তারা বলছেন দে আর গোয়িং ব্যাক ফ্রম দ্য সিমলা এগ্রিমেন্ট। এটা কার করা এগ্রিমেন্ট? কংগ্রেসের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীর করা। অটল বিহারী বাজপেয়ী, এটা ইন্দিরা গান্ধী গুড গেস্টার শি হ্যাড শোন উইথ জুলফিকার আলী ভুট্টো। অটল সিমিলারলি আনুন অটল বিহারী বাজপেয়ী এজ এ কার্গিল যুদ্ধের আগে বাই শোয়িং হিজ গুড গেস্টার, বাসে চড়ে উনি লাহোর গেলেন। বর্তমান প্রধানমন্ত্রী মোদি আউট অফ হিজ শিডিউল ভিজিট নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে, শিডিউলের বাইরে, উনি নিজেই বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে যে আমি সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রী, আমি সুষমা স্বরাজ থেকে পারমিশন নিয়েছি যে আমি যাবো কিনা পাকিস্তান, বিকজ এটা আমার শিডিউল ভিজিট না। মোদি করেননি ভদ্রতা? ভদ্রতা তো প্রত্যেকটা গভর্নমেন্টের পিরিয়ডে করেছে, প্রত্যেকটা গভর্নমেন্ট করেছে, কে না করেছে? শান্তি চুক্তির, শান্তি আলোচনার জন্য তাশকন্দে যাননি লাল বাহাদুর শাস্ত্রী? তো ভারত তো সবসময় শান্তির পক্ষে। ইট ডাজ নট মিন যে বারবারই আপনি আমাকে এইভাবে অ্যাটাক করবেন আর ইন্দিরা গান্ধী চুপ করে থাকবে, অটল বিহারী বাজপেয়ী চুপ করে থাকবে। অ্যাটম যেদিন আপনার 1998-এ পোখরানে বিস্ফোরণ হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর সেই স্টেটমেন্ট দেখুন পার্লামেন্টে কি বলেছিলেন, যার অ্যাটমিক এনার্জি নেই, অ্যাটমিক ক্ষমতা নেই, তার উপর এই বল প্রয়োগ করা হবে না, 1 নম্বর। 2 নম্বর, এটাকে ধ্বংসাত্মক কাজের জন্য দিস অ্যাটমিক রিসোর্সকে কাজে লাগানো হবে না। দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ অটল বিহারী বাজপেয়ী। এবং ইন্দিরা গান্ধী, দ্যাট সিমিলার স্টেটমেন্ট ওয়াজ অলসো মেড বাই দ্য ইন্দিরা গান্ধী। কিন্তু তার জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশ অ্যাটাক করার সময় রোববার সোমবার ভাবেনি, সারা পৃথিবী ঘুরে এসে, মনে আছে? আমরা তখন 7-8-এ পড়ি। মোদি কিন্তু ওই সিআরপি, এতগুলি আমাদের সিআরপিএফ এর বলিদানের পর বালাকোট করতে মোদিরও কিন্তু হাত কাঁপেনি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা ভাববো যে কালকে হয় না কেন? হচ্ছে না কেন? হচ্ছে না কেন? আরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে হয়তো অনেক কিছু ভাবতে হয় যেগুলি আমাদের ধরা ছোঁয়ার অনেক বাইরে। আর আপনি যে লোকটার বাইট দেখিয়েছেন, উনার হয়তো ইনফরমেশন থাকতে পারে, কারণ উনি ইন্টারন্যাশনালি রেপুটেড ম্যান। হি ইজ নট এ ম্যান অফ রেপুটেশন অনলি উইদিন দ্য স্টেট, হি ইজ এ ম্যান অফ ইন্টারন্যাশনাল রেপুট। দিস জেন্টলম্যান, উনি সমস্ত টপিকসে কথা বলতে পারেন। না, আমরা যেটা জিনিসটা দেখছিলাম, আমরা এই যে ব্যাপারটা হচ্ছে যে শুধু যুদ্ধ, সামরিক যুদ্ধের কথা আমরা যখন বলছি, সবাই যখন যুদ্ধকে ওয়েলকাম করে না, নোবডি, আপনি করেন না, আমি করি না, একদমই না, যুদ্ধকে কেউ ওয়েলকাম করে না। কিন্তু আমাকে বারবার আপনি অ্যাটাক করবেন। হ্যাঁ, একটা শাস্তি তো পাকিস্তান। আই ক্যানট বি এ সাইলেন্ট স্পেক্টেটর। বারবার আপনি আমাকে ডাকবেন আর আপনার সঙ্গে হ্যান্ডশেক করবেন, যাওয়ার পরে আপনি আমাকে নিন্দাবন্ধ করবেন, কদিন আমি আপনার এখানে সম্পর্ক রাখবো? শুনতে, এই যে কূটনৈতিক যে পদক্ষেপগুলো ভারত নিয়েছে, বা এই যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং এর থেকে যে এই যে বৈবাহিক সূত্রে প্রচুর হাজার হাজার পাকিস্তানি বা ভারতীয়রা একে অপরের সঙ্গে আছে, এবং নারীরা, পাকিস্তানি নারীরা ভারতে আছে, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, একটা বড় সংসারে যখন অশান্তি লাগে, আপনার পরিবারেও আপনি দেখবেন, আমার পরিবারেও দেখি, যদি কোনো বড় সংসারে কিংবা ছোট সংসারও কোনো সাংসারিক অশান্তি লাগে, অরিজিনাল যে অশান্তি তার লগে অনেকগুলো
মানে অ্যালাইড ফ্যাক্টর আসে, চলে আসে, এগুলি এফেক্টেড হয়। যেমন বাড়িতে যদি স্বামী স্ত্রী ঝগড়া করে, বাচ্চার পড়াশোনা এফেক্টেড হয়। কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়াটা তো নট সেন্টারিং অ্যারাউন্ড তাদের ইগোর লড়াই, তাদের ইগোর লড়াই, তাদের ব্যক্তিত্বের লড়াই, কিন্তু এফেক্টেড হচ্ছে কে? বাড়ির ছোট্ট বাচ্চাটা, বাড়ির বৃদ্ধ মা, শাশুড়ি, তারা এফেক্ট হচ্ছে। সুতরাং একটা কাজ করতে গেলে when there will be matter in dispute, this is a matter in dispute at present, matter has not been yet been resolved, matter in dispute, question mark, এখানে তো কিছু তো এফেক্ট হবেই। আর এটার এফেক্ট আমরাও পাবো। আপনি জানেন, আমি শুনি অনেকে বলেন আগরতলা শহরে এখন লবণ কিনে বলে, চাল কিনে বলে বেশি করে যুদ্ধ লেগে যাবে। তো তার মানে কি? আবার অনেক চাল ব্যবসায়ীরা বলছেন আমাদের ক্লায়েন্ট আছে, প্রচুর স্টক করেছিলাম, কিন্তু এখন তো দেখছি যুদ্ধটাই লাগছে না, এত চাল কি করব? তো এইগুলি তো ধরেন হয়তো লস হবে ফিনান্সিয়ালি, এত টাকা ইনভেস্ট করে রেখেছে ব্ল্যাক করার জন্য, সেটার জন্য হ্যাঁ একটা কিছু হবে। তো কিছু তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যে কোনো একটা কাজে যখন ডিসপিউট তৈরি হয়, কিছু লোক, আপনার পাড়াতে যদি একটা বোম পড়ে, ধরুন একটা বোম পড়লো, যাকে কেন্দ্র করে দুই ক্লাবের ঝগড়ায়, ও পাড়া প্রতিবেশীর এফেক্টেড হয় না? একদম, তো এফেক্টেড তো হবেই। এটাকে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট স্পোর্টিংলি। এখন যদি আমরা যুদ্ধের কথা বলছি, আপনি খুব পলিটিক্যাল পার্টিস গুলোকে, শুধু আমাদের রাজ্যেই নয়, ভারতবর্ষেরও পলিটিক্যাল পার্টির বিভিন্ন মুভমেন্ট আপনি খুব ক্লোজলি আপনি স্টাডি করেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও। এখন কথা হচ্ছে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের কি ধরনের স্ট্যান্ড হবে? যদি না, এবার তো স্ট্যান্ড আপাতত ভাবে মুখ আর মুখোশ যদি আলাদা না হয়, যেটা সরকারের পক্ষে আছে এই মুহূর্তে, যেটা অটল বিহারী বাজপেয়ী প্রায় সময় বলতেন এই শব্দটা, মুখ আর মুখোশ, যদি বিভিন্ন রাজনৈতিক দলের, ইনক্লুডিং বিজেপি, আই এম টেলিং ইনক্লুডিং বিজেপি, কারণ অন্য দলের কাছে বিজেপি হচ্ছে বিরোধী দল, আর বিজেপির কাছে বিরোধী দল হচ্ছে অন্যান্যরা, শাসক বা বিরোধী দল, তার মুখ এবং মুখোশ যদি এক থাকে, আলাদা না থাকে, তাহলে তো রাহুল গান্ধী যেমন পাশে দাঁড়িয়েছেন, ডেরেক ওব্রাহিম বোধহয় তৃণমূলের টিএমসির, উনিও একই কথা বলেছেন। কিছু তো ত্রুটি বিচ্যুতি তারা ধরাবেনই, নিশ্চয়ই ধরাবেন সরকারের কে পরামর্শদাতা হিসেবে, কারণ সরকার সর্বদলীয় মিটিং ডেকেছেন, সেই মিটিং এর পরেও তারা বাইরে বলেছেন, কিংবা মল্লিকার্জুন খার্গে তারাও বলছেন। কিন্তু আলটিমেটলি যে সাম আপটা হয়েছে আনএনিমাস রেজলিউশন, দ্যাট এনি সর্টস অফ ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা ভারত প্রতিটি রাজনৈতিক দল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আছি। ইট ইজ এ গুড গেস্টার। ইন্দিরা গান্ধী যখন করেছিলেন, আপনারা মনে করে দেখুন, আমি বলি, ইন্দিরা গান্ধী 1971 সনে যুদ্ধের আগে রাত্রিবেলা পার্লামেন্ট ডেকেছিলেন। অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলনেতা, বিখ্যাত উক্তি অটল বিহারী বাজপেয়ীর, আপনাদের স্টুডিওতে বহুবার বলেছি যে আমাদের কোনো দল নেই। দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট। বিজেপির লোক শুনলে হয়তো লাভ দিয়ে উঠবে, আরে বলে কি তাই করতে গাই নতুন কথা কয়, আমরা অটল বিহারী বাজপেয়ী এরকম কথা কইতে পারে নাকি? যদি না জানেন রেকর্ড খুলে দেখে নেবেন। অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের এক দেশ এক নেতা, আমাদের এক দেশ এক নেতার নাম শ্রীমতী ইন্দিরা গান্ধী, দ্বিতীয় কোনো বিকল্প নেই। ইন্দিরা গান্ধী যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, আমাদের পার্টি। পাকিস্তানের এই ইস্যুতে দ্যাট ওয়াজ দ্য গেস্টার শোন বাই দি দেন অপোজিশন পার্টি জনসংঘ। দ্যাট মিন্স আজকে বিজেপি, ইন্দিরা গান্ধী অল আউট যেতে সাহস পেয়েছিলেন, সারা বিশ্ব পরিক্রমা করেছিলেন উনি, এই সাপোর্টটা যে আমার ঘর তো ঠিক আছে। আজকে সেম পজিশনে এসছেন নরেন্দ্র মোদী, আজকে সমস্ত দল বলছেন যে আমরা আপনার সঙ্গে আছি, আপনি যে সিদ্ধান্তই নেবেন না কেন আমরা আপনার সঙ্গে আছি। সিদ্ধান্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতেই হবে, এটা নো ডাউট। এখানে আরেকটা প্রশ্ন, যে সিদ্ধান্ত নিতে গেলে, একটা দেশকে আক্রমণ করতে গেলে ভারত এই মুহূর্তে এভাবে করতে পারে কিনা, এটা নিয়েও কিন্তু চর্চা হচ্ছে। এখন বিভিন্ন যে শক্তিধর দেশগুলো রয়েছে সেখানে, বা বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সেখানে, রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে সবাই কিন্তু ভারতবর্ষকে শান্ত করার চেষ্টা করছে এই মুহূর্তে। ট্রাম্পও আজকে বিবৃতি দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন বলেছিলেন উই আর উইথ ইন্ডিয়া, আমি মোদির সঙ্গে আছি। এক স্যান্ডেলে বলেছিলেন, মোদিকে উনি ফোন করেছিলেন সোমোটু নিজে থেকে, ফোন করার পর বলছে যেই সিদ্ধান্ত নেবেন উগ্রবাদকে কমব্যাক্ট করার জন্য, উই আর উইথ ইউ। আজকে উনি বলেছেন যে আলোচনার মাধ্যমে হয় কিনা, আলোচনার তো বিকল্প নেই। আরে একটা যুদ্ধ তো ধরুন উৎসাহ দেওয়ার জন্য বলা যেতে পারে, আরাম দেখার জন্য, কিন্তু ক্ষয়ক্ষতি তো আমার ঘরের ছেলেই যাবে, আমার মার সন্তানই যাবে, আমার বোনের স্মৃতির সিঁদুরি মুছবে, আমার বলে দিয়ে লাগিয়ে দেওয়া যায়, আমার বোনের স্মৃতির সিঁদুরি কিন্তু যাবে, আমার মেয়ের স্মৃতির সিঁদুর যাবে। নট এ ম্যাটার অফ জোক, কত মায়ের যাবে, পাকিস্তানেরও তো যাবে, তারাও তো এক মায়ের সন্তান। চিন্তাধারায়, মননে
চিন্তনে আমাদের সঙ্গে তাদের ডিফারেন্স। তারা উগ্রবাদকে প্রশ্রয় দেয়, ভারতবর্ষ উগ্রবাদকে প্রশ্রয় দেয় না। ভারতবর্ষ শান্তির বাণীর কথা বলে, একেবারে কাউন্ট ডাউন ফ্রম বুদ্ধদেব টু রামকৃষ্ণ টু অনুকূল ঠাকুর, আপনি যার কথাই বলবেন। ভারতবর্ষের ধর্মপ্রচারক যারা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তির কথা বলে, আর পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, তারা উগ্রবাদের কথা বলে। এখনো তারা বলে একবারে দখল করে নেবে, এই করে নেবে, এই সমস্ত আমাদের শুনতে হয়। বাংলাদেশও বলে বলে এখন দখল করে নিবে। বাংলাদেশের কথা আপনি যখন বলেন, বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, বর্তমান যিনি মানে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট কমিশনের চেয়ারপারসন ফজলুর রহমান, উনি বলেছেন যদি ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত চীনের সাথে মিলে উত্তর পূর্ব ভারত দখল করে না। আমরাও তাহলে অন্য রাষ্ট্রে চলে যাবো আর কি। উনি বোধহয় ঠিক করেছেন বলেছেন আর কি। কেমন মনে হচ্ছে? হাস্যকর মনে হচ্ছে না? হাস্যকর না, এগুলির কি বাতুলতাপূর্ণ উত্তর, এগুলো কি বলে কি না কথাবার্তি, আরেকটা দেশকে উস্কে দেওয়ার, আরেকটা দেশকে। আর ইয়ে কি বাংলাদেশের এখানে রাইট টাইটেল ইন্টারেস্ট কি? যদিও তারা তাদের যে ওই যে কি নেতাটা আছে মোহাম্মদ ইউনূস, এটার কি নাম, এটাও তো এক সার্কাস, একেবারেই সার্কাস। এটা টোটাল দেখলে আমার মনে হয় এটা সার্কাসের মতো। হ্যাঁ, এটা দেখবেন আপনি কথাবার্তি কি কয় কি না, এটা রাষ্ট্রপ্রধানের কথা রাষ্ট্রপ্রধানের মতো হতে হবে। আমি রাষ্ট্রপ্রধানের কথার সঙ্গে আমি একমত নাই হতে পারি, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার সঙ্গে আমি দৃষ্টিভঙ্গিতে আমি পলিসিগতভাবে এক না হতেই পারি, কিন্তু কথাটা তো কথার মতো হবে। কথাটা তো কথার মতো হবে। আমি মানিক শাহরে মানি না, এটা একটা কথা হইল। কথাটা আমি কেন মানবো না? মানিক শাহকে যুক্তি থাকতে হবে, এটার মধ্যে বিন্যাস থাকতে হবে, কথার মধ্যে গাম্ভীর্যতা থাকতে হবে, তার মধ্যে ওজন থাকতে হবে, যেটাকে আপনার ইয়েতে বলে উর্দুতে বজন থাকতে হবে, বজন হোনা চাইয়ে। তো এর কি বলে ভদ্রলোক, আমার তো নিজের অবাক লাগে। উই ডিউ রেসপেক্ট টু দ্যাট হেড অফ দি কান্ট্রি। আর এই সমস্ত কথা বলে এরা কি মানে বলবো, এদের বাংলাদেশি এরা বুঝলে গেছে বোধ নিয়াজি, হ্যাঁ, জগজিৎ সিং অরোরার কাছে যে আত্মসমর্পণ, এটা বোধ ভুলে গেছে আর কি ওরা। হ্যাঁ, জেনারেল নিয়াজি পাকিস্তানের জগজিৎ সিং অরোরার এই ফ্রন্টিয়ারের 71 সনে এত সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল এগ্রিমেন্ট, এগুলি বোধ ভুলে গেছে, এগুলি আর খুলে টুলে দেখে না। প্রশ্ন হচ্ছে, যে দেশের নিজের ভাত নেই, ঠিক করে অন্ন নেই, খাবার, অর্থনৈতিক অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা এত জলাঞ্জলি, সে যুদ্ধের কথা ভাবছে কি করে? তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই এই যুদ্ধে, তার সঙ্গে কোনো সম্পর্ক। আপনার এই যে মৌলবাদী কতগুলো আছে, আপনার মৌলবাদীগুলি, হ্যাঁ, মাদ্রাসা, এই যে হেমন্ত বিশ্ব শর্মাকে আমার ভালো লাগে তার কথার জন্য, যে মাদ্রাসা আমি বন্ধ করে দিয়েছি, মাদ্রাসা কথা স্ট্রেট কাট। এখন মানুষ ফালতু কথা পছন্দ করে না, কথা কথার মতো বলতে হবে, স্ট্রেট কাট, যে ইয়েস আমি আসামে মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। এমএলএ কে ঢুকিয়ে দিয়েছে ভিতরে দেশ বিরোধী কথার জন্য। একজন এমএলএ কে আপনি চিন্তা করুন, একটা গভর্নমেন্ট তার এক এমএলএ কে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে দেশদ্রোহিতার অভিযোগে। কইছে মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছেন আপনি মাদ্রাসা? কেন মাদ্রাসাতে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা বড় হয়ে কি হবে? মোল্লা হবো। মোল্লা হয়ে তোমার লাভ কি? ওয়াই ইউ উইল নট বি এ ডক্টর, ওয়াই ইউ উইল নট বি এ ইঞ্জিনিয়ার? কেন তুমি ইঞ্জিনিয়ার হবে না, ডক্টর হবে না? এই স্বপ্ন কেন তুমি দেখো না? এখানে কেবল বলে পড়াশোনা করে মোল্লা হওয়া। ভারতবর্ষের হিন্দুদের মধ্যে কোনো আপনি পাবেন এরকম যে আসো আমি কেবল ধর্ম প্রচার করবো, যেটা তার ব্যক্তিগত। কেউ রামকৃষ্ণ মঠ মিশন একা চলে যায়, তাকে কেউ পেনিট্রেট করে না। ভারত সেবাশ্রম সঙ্গে চলে যায়, মাদার টেরেসার এখানে চলে যায়, মা আনন্দময়ীর এখানে চলে যায়, এটা তার ব্যক্তিগত। আর এরা গোষ্ঠীগত ভাবে পেনিট্রেট করে। এগুলি কি ধরনের অসভ্যতা? এগুলি শুড বি স্টপড। এনাফ ইজ এনাফ। আমি দেখুন, আমি যদি হয় পাক অধিকৃত কাশ্মীর পর্যন্ত একেবারে, আর আমার দৃষ্টিতে পাকিস্তান ইজ নাও প্রেগনেন্ট। অ্যাকর্ডিং টু মি পাকিস্তান ইজ প্রেগনেন্ট নাও, এবং পাকিস্তান প্রসব করবে বেশ কয়েকটা রাষ্ট্র। পাকিস্তানের যা অবস্থা, আপনি বেলুচিস্তান দেখছেন, সিন্ধু দেখছেন, এই দুটো রাষ্ট্র, সেই ক্ষেত্রে ভালো সার্জন হবে ভারতবর্ষ। ভারতবর্ষ উইল বি ভেরি গুড ডক্টর। দিস টু মানে রিমুভ দিস প্রেগনেন্সি, ভারত উইল বি এ গুড ডক্টর ফর দেম। ওকে, মানে আপনি বলছেন পাকিস্তানকে ভাঙার জন্য তৈরি হচ্ছে এবং মানে প্রসব করবে বলতে? না, পাকিস্তান নিজেই নিজের ঘরে, এটার মধ্যে ভারতের কোনো বাহাদুরি নেই। বেলুচিস্তানের ক্ষেত্রে যেদিন অ্যাটাক হয়েছে, আপনি বলুন, যেদিন আমাদের ঘটনা ঘটলো পেহেলগাঁয়ে, সেদিন কয়েক লক্ষ লোক বেলুচিস্তানে বেরিয়ে গেছেন রাত্রিবেলা, মহিলারা সহকারে। তারা কি স্বশাসন চায়? তারা পাকিস্তানের এই উগ্রবাদকে আর প্রশ্রয় দিতে রাজি না, তারা স্বাধীনতা চায়। সিন্ধু প্রদেশে একই অবস্থা। তো আমি তো মনে করি পাকিস্তান প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের একটু চলতে ফিরতে অসুবিধা, আমাদের মা বোনরাই তো হন। হ্যাঁ, শ্রদ্ধার সঙ্গেই বলি, খারাপ ভাবে নেবেন না দর্শক যারা।
তো তাদের প্রতি তোমাদের কেয়ার নেওয়া উচিত। তো কেয়ার কে নেবে? ভারত এজ এ বেস্ট সার্জন, তাদের একটা সুন্দর রাষ্ট্র, তাদের থেকে 2-3টা রাষ্ট্র, এই ভাটটা পাকিস্তানের, হ্যাঁ, সাহাবের নাকি যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই, হ্যাঁ, সেও নাকি বলেছে যে এখনো আলোচনার স্কোপ আছে, আলোচনা। ভাইয়ের কথা কতটুকু শুনবেন উনি, আমি আই ডু নট নো। নওয়াজ শরীফ তো ওনাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের বিরুদ্ধে কোনো কুমন্তব্য না করার, আর্মি যা করছে, কিন্তু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নওয়াজ শরীফ এই কথাগুলো বলেছেন। তো এখন তারা তো জ্বালা যন্ত্রণায় আছে। দে আর ক্যারিং অলমোস্ট 9 মান্থস, দে আর ক্যারিং অ্যাকর্ডিং টু মি, হ্যাঁ, দে আর ক্যারিং 9 মান্থস। তো তাদের তো এই প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। প্রসব যন্ত্রণাতে তো একটু আমরাও স্বস্তিত। একটা পরিবারে যদি আমার কোনো মা বা বোন, হ্যাঁ, আমার মেয়ে যদি প্রসব যন্ত্রণায় থাকেন, তো পরিবার তো কিছুটা এফেক্ট হবে। তো আমি তো পরিবারের লোক, ভারতবর্ষ, কারণ আমি তো সার্জেন্ট, আমি তো যে কোনো সময় ফোন পেতে পারি, এখন লেবার পেইন, এখন আমাকে ওটি করতে হবে, আমাকে যেতে হবে। সুতরাং ভারতবর্ষ উইল বি দ্য বেস্ট সার্জেন্ট ইন দিস কেস। পাকিস্তান টুকরো হবেই। অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। আমরা সবাই এই মুহূর্তে ভারতবর্ষে, গোটা ভারতবর্ষেই ওয়াকিবহল মহল বা যারাই যখনই কাশ্মীর নিয়ে বা পাকিস্তান নিয়ে যখনই আলোচনা হচ্ছে, যুদ্ধ কি হবে, যুদ্ধ কি হতে যাচ্ছে, ভারত কি তৈরি হচ্ছে, এই একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে একই জায়গাতে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার মানে শেষ উক্তি চাইবো যে এই যে পেহেলগাঁও হলো, বা এই যে পাকিস্তান একের পর এক প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে, একটা ছায়াযুদ্ধ, এই সন্ত্রাসবাদের আড়ালে যে পাকিস্তান যে ভারতকে বরাবর একটা ডিস্টার্ব করে যাচ্ছে, এবং এরকম ভাবে করার পর সন্ত্রাসবাদের একটা নিরাপদ আশ্রয়স্থল হবার পরও পাকিস্তান বারবার বলছে এতে পাকিস্তানের হাত নেই। ভারত এখন কি করতে পারে সেটা অন্য বিষয়। ভারতের কি করা উচিত একজন সাধারণ নাগরিক হিসেবে? মোদির একটা কথা তো আপনিও জানেন, আমিও জানি। মোদি বিভিন্ন বক্তৃতাতে তৎকালীন সময়ে যখন আমাদের সিআরপিএফরা হলেন পুলওয়ামায়, ঘুষকে মারেঙ্গে, এটা আমার কথা না, মোদির কথা। এটাতে আমি প্রভুকও করছি না কাউকে। আই এম কোটিং অনলি আমার অনারেবল প্রাইম মিনিস্টার। অনারেবল প্রাইম মিনিস্টার ইন ডিফারেন্ট ডেলিভারেশনস, একদম এই শব্দটা উনি ইউজ করেছিলেন ডিফারেন্ট ডেলিভারেশনে, ওই ঘটনা ঘটার পর, যে ঘুষকে মারেঙ্গে, এবং টাইম হ্যাজ কাম, এনাফ ইজ এনাফ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কত জেহাদি টেহাদি এই বক্কর চক্কর। 26/11 সময় তো পাকিস্তান বলেছিল যে আমরা নেই। আজমল কাসব তো জুডিশিয়াল স্টেটমেন্ট আছে কোত্থেকে কিভাবে তারা করেছে। ইট ওয়াজ রেকর্ডেড আন্ডার জুডিশিয়াল সিস্টেম। জুডিশিয়ালে যেভাবে 164 হয় কনফেশনাল স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট ওয়াজ রেকর্ডেড। কাশ্মীর থেকে পাকিস্তান কিভাবে মদত দিয়েছিল উগ্রপন্থাকে, এবং কিভাবে মদত দেয়। 26/11 তো বলেছিল আজকে থেকে 10 বছর পরে তাদের আরেকজন লোক বলবে হ্যাঁ আমরা মদত দিয়েছিলাম। তো এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। বারবার হিন্দু নিধন হবে, ভারতীয় নাগরিক নিধন হবে, আর আমরা এখানে বসে থাকবো, আর আমাদের বিরোধী দলের তারা বক্তব্য রাখবেন, এটি যথেষ্ট হয়েছে। এটা একটা অ্যাকশন। ওই মোদির কথাই আমি বলবো, এটা আমার কথা না। ঘুষকে মারেঙ্গে। ওকে, অসংখ্য ধন্যবাদ সঞ্জিতদার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। আমরা অবশ্যই তাকিয়ে আছি কি হবে আগামী দিনে সেটা দেখার জন্য, সবাই উদ্বিগ্ন রয়েছে। তবে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সব আলোচনা ঘুরে ফিরে কিন্তু একটা জায়গাতেই এসে যায়। কি এসে যায়? যে যেখান থেকে শুরু হয়েছে, পাকিস্তানের সাথে ভারতের কি যুদ্ধ হবে, সবাই কিন্তু এটাই জানতে চাইছে। দেখুন, আমরা যখনই আলোচনা করছি, এই ত্রিপুরায় বসে, আগরতলায় বসে, আমরা যখন কাশ্মীর নিয়ে আলোচনা করছি, আমরা যখন পাকিস্তান নিয়ে আলোচনা করছি, আমরা যখন ভারত নিয়ে আলোচনা করছি, একটা জায়গায় আমার দেশাত্মবোধ কোন জায়গায় আছে সেই জায়গাটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। সব প্রশ্ন একই জায়গায় এসে থামে। সেই প্রশ্ন, ভারত পাকিস্তান যুদ্ধ কি হবে? পেহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তান কি পাকিস্তানকে একটা যোগ্য শিক্ষা কি দিতে পারবে ভারত? যদিও বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থাগুলি উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের দিকে পরিচালিত করার চেষ্টা করছে, তারপরও কখন কি হবে তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন দেশের জনতা। সময় সবকিছু জবাব দেবে, তাই সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর, নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।